গণতন্ত্রে পার্টির সংখ্যা, স্ট্রাকচার, পার্লামেন্ট কেমন হবে এরকম কোনো পূর্বশর্ত গণতন্ত্রে নেই। সুতরাং আমরা যে প্রসঙ্গটা আলোচনা করছি এটা আসলে পিপলস রাইটসকে নিয়ে আমরা স্পেকুলেটিভ ধারণা পিপলের উপর চাপাই দিচ্ছি, অথবা তাদের ধারণাটাকে আমরা আমাদের ধারণাটাকে তাদের ধারণা বলে আলোচনা করছি আর কি। তো আমার মনে হয় যে পাকিস্তানে যে সম্প্রতি নির্বাচন হয়েছে সেখানে ইন্ডিপেন্ডেন্ট পার্টি বলে তো কিছু ছিল না, কারণ তেহরিক ইনসাফ পার্টিকে তো অলরেডি বহিষ্কার করে দেওয়া হয়েছিল। সুতরাং এখানে যে স্বতন্ত্র 60-70 জন 100 জন বেরিয়ে না আসবে তারই বা নিশ্চয়তা কোথায়? আমার মনে হয় যে আমরা এটা ভাবছি বিএনপি আওয়ামী লীগ এটা, সেটা তো পাকিস্তানে তো দেখা গেল যে ওখানকার বিএনপি আওয়ামী লীগ মিলে সরকার করতে গিয়েও হিমশিম খেলো। অনেক ব্যাপার হতে পারে এবং আমরা দেয়ালের লেখাগুলো কিন্তু পড়তে হবে। আমার মনে হয় আমাদের রাজনৈতিক নেতারাও পড়ছেন না, তাদের বক্তব্য থেকে প্রায় আমার ছোট বাচ্চার চেয়েও শিশুসুলভ কথাবার্তা শুনি, তারা দেয়ালের ভাষা পড়েননি। এবং আমাদের যারা নীতি নির্ধারক তারাও অনেক চাইল্ডিশ কাজ করছেন। 100 দিনের মধ্যে আমি মনে করি নাগরিক হিসেবে বাংলাদেশের একজন অধিকার আমার আছে যে 100 দিনের মধ্যে একটা রোডম্যাপ ডিক্লেয়ার করা দরকার ছিল। না হলে রাজনীতিকদের যে অস্থিরতাটা এটা প্রাসঙ্গিক, কারণ তাদের অতীতে 1/11-এর অত্যন্ত খারাপ অভিজ্ঞতা আছে এবং 1/11-এর সেই সাদা মানুষগুলো যে 1/11-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এখন শেষ পর্যন্ত দেশান্তরী। সুতরাং এই সরকার যদি ভুল করে তাদের অনেক কখনো কোনো ফেইল টেস্ট বারবার করতে হয় না। এই আশঙ্কা মাটি দিতে হলে রোডম্যাপটা ডিক্লেয়ার করতে হবে। আমি আমার প্রবাসীদের একটা কথা বলি, আমরা যে সংস্কারের কথা বলছি, দেখেন 1.5 কোটি মানুষকে সাংবিধানিক অধিকার বঞ্চিত করে আমরা, যেমন বাংলাদেশের সরকার মানে শুধু ঢাকার সরকার, আর ঢাকার সরকার মানে শুধু প্রবাসীদেরকে শুধু রেমিটেন্স পাঠানোর সরকার। 1.5 কোটি মানুষকে নিয়ে কিন্তু আপনারা ভাবছেন না এবং কোথাও কিন্তু তার কোনো প্লেস নাই। এবং আপনি দেখুন, আপনি আমাকে একটা পাসপোর্ট দিয়ে ছেড়ে দিলেন, আমি তো এখানে চাকরি চাচ্ছি না, আমি রোড ইউজ করছি না, পানি ইউজ করছি না, আমি আপনার প্রসঙ্গের বাইরে গিয়ে বলি সংস্কার করতে হবে, রাজনৈতিক করতে হবে। তো 1.5 কোটি মানুষকে আপনি বাইরে রাখছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে তাদের নাগরিক অধিকারটি দিয়ে দিতে হবে, তাদেরকে এনআইডি অ্যান্ড ভোটিং রাইট একসঙ্গে দিতে হবে। বিশ্বের আরও 43টি দেশের মানুষ যেভাবে এখন ভোট দিচ্ছে নিজ নিজ জায়গা থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে, বাংলাদেশ এর মধ্যে 44তম দেশ হবে। এবং পরবর্তী নির্বাচন যাতে এই 1.5 কোটি প্রবাসীকে বাদ দিয়ে না হয়, এটা আগামী 1 বছরের মধ্যেই সম্ভব। এই সংস্কারটি দয়া করে আমি এই চ্যানেল 24-এর মাধ্যমে সম্মানিত দর্শক, এবং আপনি এই বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, আমার মনে হয় যে সংস্কারটি আমরা করার জন্য 1600 তাজা প্রাণ, আমাদের সন্তান এবং আমাদের ভাই, আমাদের বোনেরা জীবন দিয়েছে, চাকা নতুন করে আবিষ্কার করার দরকার নাই। ওরা যা চেয়েছে দেয়ালে লিখে গেছে এবং দেয়ালের লেখাটা পড়ুন, রাইট একটা ফলো করুন। রাষ্ট্র পলিটিক্যাল মেশিনারি, এখানে প্রত্যেকের রাইটটা যাতে রাইট এনশিওর করার জন্য নতুন নতুন করে আবিষ্কার করার দরকার হবে না, কারণ পৃথিবীতে কতগুলো রোল মডেল স্ট্যাবলিশ করা আছে এবং আমাদের আইনেও এমন কিছু আছে। আমি সংবিধানের কথা বলবো না, সংবিধান এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আলাদা ব্যাপার। এগুলো দয়া করে বেশি ঘোরাঘুরির দরকার নাই, বাংলাদেশে বড় বড় নাসা তৈরি করার দরকার নাই। আমরা যদি আমাদের গুড উইশ থাকে, এবং আমি বিশ্বাস করি ডক্টর ইউনূসের সেটা আছে, উনি দুটো কাজ করবেন না, এটা আমি মোটামুটি আমার ধারণা নাগরিক হিসেবে। এবং মার্চ মাসে ওনার সঙ্গে যখন দেখা হয়েছিল, যখন ওনার এক পা জেলে ছিল, ওনার নিজের মুখের ভাষায়, এবং উনি বলেছিলেন, ওনাকে আমি বলেছিলাম যে আপনাকে সারা দেশের মানুষ শ্রদ্ধা করে কোনো একটা ফ্যাসিস্ট গ্রুপ ছাড়া, তাহলে আপনি পরবর্তীতে একটা নির্বাচিত সরকারের প্রধান হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার জীবনের বাকি দুটো স্বপ্ন বাস্তবায়ন করে যান। তখন তো তাই তিনি বলেছিলেন, আমার তো এক পা জেলে, আর তোমাদের মতো দেশের সন্তানরা দেশেই যেতে পারো না। আমি মনে করি সেদিনের একটা রিয়েলিটি ছিল। আর আজকে এত বড় বিপ্লবের পরে আমরা যদি সংস্কার নিয়ে বিতর্কটাকে অস্থিরতায় পরিণত করি, এটা পরিণত হয়েছে কেউ না কেউ জনগণের মধ্যে ধারণা ইউনূস স্যারকে হয়তো রাইটলি গাইড করছেন না, অথবা উনি কোথাও থেকে কোনো কিছু বুঝতে পারছেন না। আমার বিশ্বাস তিনি ঠিকই বুঝতে পারছেন, হয়তো বেশি সময় নিচ্ছেন। কিন্তু যেহেতু পতিত স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, গোষ্ঠী শুদ্ধ একেবারে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত প্রধানমন্ত্রী থেকে, তারা তো বসে নাই, তাদের হাতে বিপুল সম্পদ, তাদের হাতে বিপুল অস্ত্র, এবং এই অস্ত্রগুলো আটক হয় নাই, অর্থগুলো আটক হয় নাই, এবং সেই খুনি এবং খুনির সহযোগীরা আটক হয় নাই। সেনাবাহিনী বলেছে তারা 6000 অস্ত্র উদ্ধার করেছে এই সময়ের মধ্যে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে আমি যদি অনুমান করতে পারি, আমি এটা যথেষ্ট তথ্য নাই, কিন্তু রিজনেবল গ্রাউন্ড টু গ্রাউন্ড আছে এটা বিলিভ করার, যে 1 লক্ষের উপরে অবৈধ অস্ত্র আছে বাংলাদেশে। সুতরাং এবং বিভিন্ন ছাত্রাবাসে যে পরিমাণ অস্ত্র ব্যবহার করত, আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা হিসেব করে সেখানে 1000 করে হিসেব করলে তো আপনি 50,000 ক্রস করবে। সে অস্ত্র কোথায়? আমার কথা হচ্ছে সেনাবাহিনী ইজ ডুইং ওয়েল। সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা ছিল, আছে। 3টি ইউনিট গুলি চালিয়েছে, সেই 3টি ইউনিটের লোকগুলো গ্রেফতার হয় নাই। আয়নাঘরের সঙ্গে যারা জড়িত ছিল তারা গ্রেফতার হয় নাই। জেনারেলদের অনেকে যারা পরীক্ষা দিয়ে ফর্মের মধ্যে ছাত্রলীগ করতেন কিনা এইটা করে 13-14 বছরে যারা প্রমোশন পেয়েছে, তাদের সেই ফাইলগুলো
জাতির সম্মুখে প্রকাশ করতে হবে। আমার বিশ্বাস ইউনূস স্যার এই কাজগুলো করবেন, কিন্তু সব কাজ একসঙ্গে খুব কম সময় হবে না। ব্ল্যাঙ্কেট অর্ডারে কাজগুলো এগিয়ে নিলে অনেক কাজ সহজ হয়ে যাবে। বিচার আমি বটম লাইনটা বলে দিই। আমার মনে হয় বিপ্লব এবং যে পরিবর্তন, যে রক্তাক্ত যে ব্যাপারটা হয়েছে, এখানে মানুষের সেই জায়গাটা কিন্তু বটম লাইন কিন্তু ঠিকই আছে। গণহত্যার বিচার করতেই হবে, এটা কমন দাবি এখানে এবং হেগে একটা পার্টি নিয়ে। গণতন্ত্রের প্রত্যাবর্তন করতেই হবে, কারণ এই রক্তের ব্যাপারটা হচ্ছে যে একটা ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস এর সোসাইটি অ্যান্ড রাষ্ট্র নির্মাণ এবং সংস্কার, রাজনৈতিক সংস্কার, সাংস্কৃতিক সংস্কার, এটা করতেই হবে। সো দিস ইজ দ্য বটম লাইন। অ্যান্ড প্রবাসীদেরকে দয়া করে আপনারা আর বঞ্চিত রাখবেন না, তাদেরকে ইনক্লুড করুন।